প্রণাম। আমাদের সমাজে আমরা বিভিন্নভাবে বেঁচে থাকছি বা জীবন ধারণ করছি বিভিন্ন মানসিকতা নিয়ে। যারা ধর্মপথের পথিক বলে নিজেদের ভাবছি, তারা ভাবছি এইটি সার। আবার যারা কাজকর্ম, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, উপার্জনকেই মূলে রেখেছেন, তারা ভাবছেন আমরাই বস্তুবাদী, বাকি ধার্মিক বা আধ্যাত্মিক বলে যারা নিজেদের পরিচয় দিচ্ছেন তারা ভাববাদী, অর্থাৎ তাদের বাস্তবে কোনো ওজন নেই, একটা ভাবুকতার মধ্যে দিয়ে জীবন কাটানো, খাওয়া দাওয়া আর ভাবুকতার মধ্যে দিয়ে জীবন কাটানো। একদিকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, পুঁজিপতি যারা, তারা শ্রমিকদের বিষয়ে একরকম ভাবছেন, সেভাবে মিশতে পারছেন না। আবার যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা আবার পুঁজিপতিদের থেকে খানিকটা দূরে দূরে থাকছেন। তারা জানেন আমাদের সাথে ভেতরের মিল কখনোই হবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা বিভিন্ন উপাধি বা ডিগ্রি পেয়েছেন, সে ডিগ্রির যদি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগ থাকে বিদেশের সঙ্গে, তাহলে নিজেদের বিশেষ বলে মনে করছি। আরও বা নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিতদের মধ্যে কেউ যদি বিদেশের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা বিদেশে থেকে থাকেন, সেই বিষয়টা বলার জন্য আমাদের মন একরকম হাঁক পাক করে আর কি। সেটা বলতে পারলে বাঁচলাম, বোঝাতে পারলাম আমি এখানে উপস্থিত যারা, তাদের মধ্যে একজন বিশিষ্ট মানুষ, যেহেতু আমার ওই কানেকশনটি আছে, ওই সংযোগটি আছে। শুনে কিছু মানুষ যারা অল্প স্বল্প রোজগারপাতি করেন, মোটামুটি জীবন চালানোর মতো, তারা খানিকটা কুঁকড়ে গেলেন, সংকুচিত হলেন যে না, এনাদের সাথে সেভাবে বন্ধুত্ব স্থাপন করার মতো তো জায়গা আমাদের নয়, কাজেই ঠিক আছে, একটা মোটামুটি কাজ চালানোর মতো ব্যবহার যেন থাকে। আবার যারা বয়োজ্যেষ্ঠ, 60, 70, 80 বা তদূর্ধ্বে, তাদের বিষয়ে কম বয়সীরা ভাবছি আমাদের বুঝবেন না এনারা, আমাদের যে টেম্পারমেন্ট এবং যে ভেতরকার যে লেভেল, সেটা বোঝা এই পুরনো মানুষদের পক্ষে সম্ভব নয়। গড় হিসেবটা বলছি, ব্যতিক্রম তো আছেনই। আবার যারা পুরনো মানুষ, তারা ভাবছেন আমাদের যেটা ভেতরের ভাব, সেগুলো কি এরা বুঝবে? যাক, যতদিন আছি, যতটা মিলিয়ে মিশিয়ে থাকা যায়। ভেতরে একটা ওই বিষয়টা নিয়ে অতৃপ্তি বা অখুশি ভাব বা অসুখী ভাব। বড় একটি ধর্ম প্রতিষ্ঠান থেকে দীক্ষা লাভ করেছেন এইরকম কিছু মানুষ খুব সাধারণ জায়গা থেকে দীক্ষা লাভ করেছেন, এই ধরনের কিছু মানুষের উপরে হাবি হয়ে পড়েন। হাবি তাদের উপরে বিশেষভাবে
দাপটযুক্ত ভাব নিয়ে অথচ মধুরতার মোড়কে সেগুলো পেশ করেন। আরে ও সমস্ত দীক্ষা টিক্ষা ওগুলো কিছু না, আমি অমুক সংস্থা থেকে দীক্ষা লাভ করেছি, আমাদের তো ব্যাপারটাই আলাদা, আমাদের ডিসিপ্লিন বিষয়টাই অন্যরকম। দেশে বিদেশে আমাদের যে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ বা যে বিচ্ছুরণ অদ্বিতীয়। আমাদের কালচারাল সাইটটা বা এডুকেশনাল স্ট্যান্ডার্ড আনপ্যারালালড। কোনো জায়গা থেকে হয়তো বলা হচ্ছে এই প্রকার, আমাদের যে যোগের ডিসিপ্লিন অনন্য সাধারণ, কেবল কালচার দিয়ে হয় না, এই ডিসিপ্লিন ওয়েতে চললে তাহলে সেই অ্যাচিভমেন্টটা সম্ভব। এইরকম ভাবছি। একদল যোগ প্রণালীর ধারা, একদল জ্ঞান প্রণালীর ধারা, তাদের বিভিন্ন ইনস্টিটিউশনস ইত্যাদি আছে, কালচারাল বিষয়গুলো আছে, সেগুলো মূল পুঁজি। বর্তমানে আধ্যাত্মিকতার বিষয়টা খুব গৌণ, ব্যক্তি বিশেষের মধ্যে অবশ্যই আছে। যখনই যোগের কোনো একটা বিষয় বড় সংস্থা, তখন সেই জায়গা থেকে আবার এগুলোকে একটুখানি বহির্মুখী ব্যাপার সেইভাবে বলা। আবার ভক্তিপথের বিরাট সংস্থা বিশ্বব্যাপী, তারা বলছেন যে আমরা ছাড়া আর কেউই নেই, আর বাকি সব ব্যাপারগুলো মায়া। আবার যেখানে কর্মপথের কর্মযোগ অনুযায়ী চলছেন সেইরূপ যদি কোনো বড় সংস্থা, তারা বলছেন যে আমরাই বাস্তবিক, বাকি বিষয়গুলোর সেরূপ উপযোগিতা নেই সমাজে, থাকলেও সেটা সেইরূপ ব্যবহারিক নয়, সেইরূপ প্রাসঙ্গিক নয়। আবার শরীর নিয়ে, শরীরের কাম শক্তি নিয়ে যেখানে কেবল সাধন, কাম শক্তির ঊর্ধ্বগমনের যে প্রয়াস, যে দর্শন, সেইটিকে ধরে যে সাধন, সেইটির মধ্যে দিয়ে যে আস্বাদন, তারা বলছেন একমাত্র আমরাই বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল, বাকি সব ফিলোসফিক্যাল বা থিওরিটিক্যাল, অর্থাৎ তাত্ত্বিক বা দর্শন নির্ভর। শরীর দিয়ে যদি কিছু করতে হয় তাহলে আমরা, বাকি এগুলো মনোবিলাস মাত্র। শহরের আবার বিভিন্ন দিকে, একদিকে কিছু বুদ্ধিজীবীদের বাস, একদিকে মনোরঞ্জক যে শ্রেণী বা যারা মনোরঞ্জনকারী বলে পরিচিত তাদের বাস, তাদের সঙ্গে বুদ্ধিজীবীদের একটা ওঠা বসা বা যোগসাদৃশ্য দেখা যাচ্ছে। আবার একদিকে মাঝারি ধরনের মেলানো মেশানো মানুষ, তার মধ্যে হয়তো শ্রমিক বেশ কিছু, আবার একদিকে গ্রাম। এই যে বিভিন্ন ধরনের, আবার একদিকে বিশেষ সমাজকে যারা প্রতিনিধিত্ব করছেন, সমাজের বিভিন্ন মানুষ যাদের কোনো একটা বিশেষ জায়গায় পৌঁছে দেন, যেখান থেকে তারা মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করেন, তারা আবার নিজেদের আরেকটা শ্রেণী হিসেবে এই সাধারণ মানুষকে উপর থেকে যে যেভাবে চালাচ্ছেন বা চেষ্টা করছেন, নিজেদের যার যেমন নিয়ম নীতি বিধি সেই হিসেবে। কিছু মানুষ আবেগপ্রবণ, তিনি আবার বুদ্ধিজীবীদের সাথে সেভাবে ওতপ্রোতভাবে মিশতে পারছেন না, অর্থাৎ বুদ্ধি প্রধান মানুষদের সঙ্গে। আবার বুদ্ধি প্রধান মানুষ আবেগপ্রবণদের একটু
একটু অবহেলা করছেন। পশ্চিমী ধারায় বিশ্বাসী মানুষ, পশ্চিমী যে প্রভাব, তারা আবার এই প্রাচ্যের যে ভাবনা নিয়ে চলাফেরার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে খানিকটা তুচ্ছ তাচ্ছিল্য এবং কম শিক্ষিত, অল্প শিক্ষিত বা প্রায় অশিক্ষিত ধরে নিয়ে তাদের ব্যবহারগুলো হয়। আবার যারা নিজেদের খুব বেশি প্রাচ্য ভাবাপন্ন মনে করছেন, তারা আবার পশ্চিমের বিষয়গুলো সম্পর্কে একেবারেই উদাসীন অথবা বিরক্ত। সাধু সন্তদের মধ্যে যারা আশ্রমে আছেন তাদের একরকম মানসিকতা, যারা আশ্রম থেকে ছেড়ে একটু আলাদা কোনো কুটির ইত্যাদিতে আছেন, তারা আবার এনাদের পছন্দ করছেন না সেভাবে। আশ্রমবাসীরা আবার এনাদের হেয় মনে করছেন, বড় আশ্রমবাসীরা। এনার থেকে আরো দূরবর্তী কোনো কুটিয়ায় আছেন, তিনি আবার নিজেকে বিশেষ ত্যাগী মনে করছেন। আবার এই যিনি বিশেষ ত্যাগী বলে মনে করছেন, তাকে আবার এনারা গুরুত্ব দিচ্ছেন না, নিঃস্ব অসহায় বলে ধরা হচ্ছে। কেউ মুন্ডিত মস্তক, তারা আবার এই বড় বড় চুলদাড়ি যাদের আছে তাদের বিষয়ে খুশি নন। আবার বড় বড় চুলদাড়ি যাদের আছে তারা আবার মুন্ডিত মস্তক, তাদের প্রতি খুশি নন। কারো জটা রয়েছে, অর্থাৎ চিরুনি দিয়ে আঁচড়ানো হয় না, তারা মনে করছেন যে আমরাই শ্রেষ্ঠ। যেহেতু তপস্যার বিশেষ পরিচায়ক হলো মাথার উপরে বিশেষ বড় করে বাঁধা জটা অথবা ঝোলানো জটা। গৈরিক কাপড় মনে করছেন আমরা সর্বশ্রেষ্ঠ। হলুদ কাপড় হয়তো ভাবছেন, বেশ কিছু হলুদ কাপড়, এগুলো কিন্তু গড় হিসেব বলছি, সবেতেই ব্যতিক্রম রয়েছে, মানুষের মনের গড় হিসেব। হলুদ কাপড় মনে করছেন আমরা সেই মধুর ভাবের আস্বাদনকারী হিসেবে আছি। গৈরিকের জায়গা থেকে আমরাই ত্যাগের চূড়ান্ত ভূমিতে আছি। সাদা জায়গা থেকে আবার যারা আছেন তারা মনে করছেন যে এই রে, আমরা তাহলে সব থেকে নিচুতে, অর্থাৎ একেবারেই ফেলনা, জীবনের শুরুতে এবং শেষ পর্যন্ত ওই প্রাইমারি স্তরেই আছে। আবার যারা টুকরো টুকরো জোড়া দিয়ে আলখাল্লা বা ইত্যাদি, তারা মনে করছেন দূর, সমস্ত কিছু তো গিলে খেলাম আমি, অর্থাৎ আমরা। কেউ খুব অল্প বস্ত্র ধারণ করছেন, কোটিদের সামান্য ঢাকা, আর বাকি অনাবৃত, হাতে বিভিন্ন রকম জিনিস রয়েছে। তারা মনে করছেন আমাদের মতো ত্যাগী হয় না। কেউ একেবারেই কিচ্ছু পড়ছেন না, কোনো বিশেষ উপায় না পড়ার বিষয়টা একটু আধটু এদিক ওদিক করে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কিছু না পড়া অবস্থার বিষয়টিকে ঢাকার জন্য একটা সামান্য কিছু একটা উপায় হয়তো। কেউ আবার শ্মশানে বিভিন্ন রকম সেখানকার জিনিসপত্র ব্যবহার করে সেইভাবে নিজের শরীরটাকে সাজিয়েছেন। কেউ লাল তিলক এখানে পড়েছেন, কেউ বা হলুদ, কেউ বা কেউ এর মধ্যে আবার বিভিন্ন রকম মালারও বিভিন্ন রকম, আবার তার মধ্যে আবার বিভিন্ন রকম, আবার বহু রকম মালা। কোনো জায়গায় এই দাড়ি ইত্যাদি
যে সেভিং করা সেটা নিষেধ, কোনো জায়গায় এত সুন্দরভাবে করা, সেটা দেখার মতো। কোনো পরিবারে একটা পারম্পরিক ধারা অনুযায়ী সকাল সন্ধ্যায় ধূপ দীপ বা আরতি, নাম কীর্তন ইত্যাদি হচ্ছে। কোনো পরিবারে মানে এই যাদের যেখানে হচ্ছে সেখানে বিভিন্ন রকম ঠাকুর দেবতার ছবি রয়েছে, মা লক্ষ্মীর প্রতিমা বা পট রয়েছে, বা লক্ষ্মীর ঘট রয়েছে, বা অন্য কিছু রয়েছে। কোনো পরিবার হঠাৎ করে এখান থেকে উঠে গিয়ে একটা বিরাট শিক্ষিতভাবে করে দেয়াল থেকে সমস্ত ঠাকুর দেবতা বিদায় করো, তার কারণ আধুনিকতার প্রচণ্ড দৌড়, রেস শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা। এগুলো থাকলে আমি সবার পেছনে হিসাবে প্রমাণিত হয়ে যাব, তাহলে আর দাঁড়ানোর জায়গা নেই আমার। তাহলে কি আনবো? সব দেয়াল ফাঁকা, কি ছবি? বিকট একটা কাঠের এরকম করে ছবি, মানুষের পা কোথায় চলে গেছে, মাথা কোথায় চলে গেছে, নাকটা এরকম বেরিয়ে আছে। আরেকদিকে এমন একটা ছবি, ওই ছোট বাচ্চা হিজিবিজি করে যেমন যেমন তেমন একটা আঁকে, সেটাকে একটা বিশেষ নাম দিয়ে দেয়ালে বড় করে ঝুলিয়ে রাখা। বাথরুমে এমন একটা ছবি, সে বিষয়ে কিছু বলাই যায় না। শোয়ার ঘরে মাথার কাছে এমন কিছু ছবি, যেদিকে তাকালে যে মুখগুলো একেবারে ফ্যাকাশে, মানে যেন চলমান মৃত্যু, দু তিনটে মুখ। পশ্চিমের কোনো চলচ্চিত্রের অভিনেতা বা তথাকথিত যুক্তিবাদী, তথাকথিত এই ধরনের মানুষ, একদম ফ্যাকাশে, ঘরগুলো খটখট করছে, চতুর্দিক থেকে সাজানো, অথচ শ্মশানের মতো, ভেতরের প্রাণবন্ততার ব্যাপারটা নেই। সমস্ত সুযোগ সুবিধে আছে, অথচ প্রাণহীন শুকনো কাঠের মতো কতগুলো মূর্তি ঘুরে বেড়াচ্ছে, একটার সাথে একটার প্রাণের কোনো সেভাবে সম্বন্ধ নেই, অথচ একটা উপর উপর আবেগের একটা খেলা চলছে, বা সেই খেলা চলছে তার একটা ভান করা। কারোর সাথে কারোর সেভাবে মিল নেই, জাগতিক চাওয়া পাওয়ার বিষয় নিয়ে একটা খেলা চলছে ঢঙের মতো। তথাকথিত পারম্পরিক, তথাকথিত আধুনিক, মাঝারি বা মিশ্রিত, এদের কারো সাথে কারো মনের আসলে মিল নেই। এর মধ্যে আবার একদল চালাক তৈরি হয়েছে, যারা জানেন যে আসলে মিল নেই, কিন্তু মিল নেই এইটা যদি অফিসিয়ালি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে আধুনিক বলে আর পরিচয় দেওয়া যাবে না। তখন তারা মিল আছে সেটা দেখানোর জন্য বিভিন্ন দরদ সূচক, মানে সহানুভূতি সূচক বা ভালোবাসা সূচক বানানো বিভিন্ন কাব্য বা আবেগ মনের মধ্যে খেলিয়ে খেলিয়ে সেগুলোকে বিভিন্নভাবে পরিবেশন করে ওই ফাঁকা শূন্যস্থান, প্রাণহীনতার জায়গাটাকে ভরপাই করার চেষ্টা করা হচ্ছে। অথচ ভরপাই করতে করতেও তারা ভেতরে ভেতরে বুঝছেন যে এইটা আসল জিনিস নয়, কিন্তু বুঝেও ওটা একরকম না বোঝার মতোই অবস্থা। আবার স্কুল কলেজে কেউ পদার্থবিদ্যা পড়িয়ে ভাবছেন যে আমি সার কথা বুঝে গেছি, সাহিত্যিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেটা করে, না না, আমাদের হৃদয়ের যে দ্রাব্য বা দ্রবতা, যদি এইরূপ শব্দ ব্যবহার করি, সেগুলোকে বোঝার মতো মানসিকতা অন্যদের নেই।
গণিতজ্ঞ মনে করছেন আমি মূলত ব্যবহারিক এবং বাস্তবিক, কোনো ভাবুকতাকে প্রশ্রয় দেই না। স্বামী স্ত্রীর সম্পর্কগুলো আর্টিফিশিয়াল আমের মতো, যেন একই রকম ধরনের দেখাচ্ছে, কিন্তু ভেতরে কোনো প্রাণ নেই, শারীরিকভাবে এবং মানসিকভাবে তো বটেই। সন্তানগুলো শুকনো, বহু আহারাদির পরও একেবারে শুকনো একটা অস্তিত্ব। শক্তি স্খলন করতে করতে ঝাঁঝরা হয়ে গেছে। ছেলে এবং মেয়েরা বিবাহ হওয়ার আগে 16, 17, 18 বছর বয়সে যেন নিজেদের মানে ছেলে এবং মেয়ে বন্ধু, যেটাকে বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড বলা হয়, তাদের মধ্যে যেন বিবাহ বিচ্ছেদের একটা সময় এসে গেছে। অথচ বয়স 15, 16 থেকে নিয়ে 18, 19, 2-3 বছরের মেলামেশার ফলস্বরূপ একে অপরের কাছে পুরনো হয়ে গেছে। বোঝা লাগছে এবার কোনো না কোনো বাহানায় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, নতুন জায়গা খুঁজে বেড়াই। এরই মধ্যে আবার বিভিন্ন সংস্থায় বিভিন্ন সাজুগুজু করে ধর্মপথের প্রতীক হিসাবে পরিচিত কিছু পুরুষ এবং মহিলারা সুন্দর সাজিয়ে সাজিয়ে কথাবার্তা বলছেন সেই সমস্ত মানুষকে ধরার জন্য যারা বেশ খানিকটা অর্থ নিজেদের কাছে রাখেন বা টাকা পয়সা আলা মানুষ। তাদের মনে সুরসুরি দিয়ে দিয়ে কথাবার্তা বলছেন যেন তারা প্রভাবিত হন ওই চতুর্দিকে ঠাটবাটযুক্ত সুন্দর প্রবচন দেখে, তাদের মেশিনপত্র টেকনোলজি দেখে, তাদের বলার হাবভাব ধরন দেখে। ত্যাগের কথা কখনো বলবো না, সবসময় যেন ভোগের সাথে আপোষ করে করে কথাবার্তা বলে একটা কম্প্রোমাইজিং ওয়ে তাদের সামনে প্রেজেন্ট করছি, মানে আপোষ করা রাস্তা। কখনোই এই আপোষ বা সমঝোতা যেটা, সেটা ব্রাহ্মী স্থিতির আপোষ নয়, সেটা জাগতিক কোনো ইচ্ছা পূর্তির কামনা ভেতরে রেখে কিছু মানুষকে ফাঁসানোর চেষ্টা। খুব সেজেগুজে সুন্দর সুন্দর, খুব মিষ্টি মিষ্টি করে কথাবার্তা। তাতে বেশ কিছু মায়েরা, বাবারা, অর্থাৎ মাতৃজাতি মহিলারা এবং পুরুষ পিতৃজাতি, তারা অনেকেই প্রভাবিত হয়ে, বাহ এ তো খুব সুন্দর, কোনো রকম ঝোট ঝামেলা নেই, কত সুন্দর ধীরে ধীরে কত কথা বলছেন, ছোট্ট মাইক নিয়ে সুন্দর সুরেলাভাবে বলছেন। তাদের সব একদম চতুর্দিকে ধপধপে সাদা পরিবেশ। তাদের কথাগুলো যেন খানিকটা খানিকটা পশ্চিমী ভাবধারা বুকের মধ্যে নিয়ে আসছে, কিন্তু পশ্চিমী নয়। অলৌকিক জিনিসের, বিভিন্ন জিনিসের ভরা, কিন্তু খুব বেশি খাটনি করতে হবে না, আধুনিকতা ছাড়তে হবে না, এইরকম একটা বার্তা। আবার কোনো দিকে হয়তো অন্যরকম। তো এই যে বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে যারা কিছুটা বিবেকবতী বা বিবেকবান, তারা অনেক সময় পাজলড হচ্ছেন, মানে বিভ্রান্ত হচ্ছেন, বুঝতে পারছেন না যে এর মধ্যে আসল ব্যাপার কোনটি, বা আসলে আসল বলে কিছু আছে কিনা। তখন তারা বলেন ধুর এ সমস্ত ছেড়ে, ও আমরা খাচ্ছি যাচ্ছি উপার্জন করছি, মোটামুটি মন দুঃখ জ্বালা নিয়ে জীবন কাটাচ্ছি, একটা সময় শেষ হয়ে গেলে মোটামুটি শারীরিকভাবে সুস্থ থাকলেই হলো, পরিবার টরিবার মোটামুটি বাইরের দিক থেকে সেভাবে কোনো অসুবিধা না আসলেই হলো পরিবারে।
তো ঠিক বিষয়টা ঠিক বোঝা যাচ্ছে না, মানে যেমন যেমন মনে আসলো তেমন তেমন বলা, এই বলার এই রকমারির আর ইয়ত্তা নেই। আরো বহু রকম বহু স্তরে বিভিন্নভাবে আছেন, মানে আছে ব্যাপারগুলো। কোথাও যোগ অভ্যাস ইত্যাদি করে শক্তভাবে বসে আছে, কোথাও মানুষ 4টের সময় উঠে যাচ্ছেন, কেউ 3:30 উঠে যাচ্ছেন, কোথাও কেউ 9টা না বাজলে ঘুম ভাঙে না, 9টা 10টা, না না আমরা অনেক রাতের বিভিন্ন কাজের মধ্যে আছি, শরীরটাকে এইরকমভাবে আমাদের হ্যাবিচুয়েট করে নিতে হবে, মানে অভ্যস্ত করে নিতে হবে। শরীর হ্যাবিচুয়েটেড হয় কখনো যখন আকাশে সূর্য নেই, আমরা যে পরিবেশে আছি, তখন যে প্রভাব এই হারমোনাল গ্রাউন্ডে হবে, সূর্য থাকলে ঠিক তেমন প্রভাব কি হবে শরীরের মধ্যে? ওই শরীরটাকে তৈরি করে নিতে হবে, ওটা বানানো কথা। হ্যাঁ, কাজের দায়ে যদি না পারি সেক্ষেত্রে কিছু করার নেই অবশ্যই, কিন্তু কাজের দায় না থাকলে মিছিমিছি ফাঁকি দিয়ে লাভ নেই সব ক্ষেত্রে। তাহলে এর মধ্যে থেকে আমরা এই যে যোগ প্রাণায়াম ইত্যাদি করছি, বা ধ্যানের বিষয়গুলো করছি, বা হাত তুলে নাম কীর্তন করছি, বা কর্মযোগের কিছুতে লেগে রয়েছি, বা রাজযোগের আরো গভীর ধারায় যম নিয়ম ইত্যাদি পালন করে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, জ্ঞান যোগের বিচার বিশ্লেষণের মধ্যে বিভিন্ন রকমভাবে মাথা খেলাচ্ছে, এইটা দেখলে এই বিচার, ওটা দেখলে ওই বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত বিষয়, আর দেহতত্ত্ব সাধনের বিষয় করে কাম শক্তিকে তীব্র প্রবল করে ঊর্ধ্বমুখী করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। কেউ কেউ আবার বিভিন্ন সময় মাতৃ শরীরধারী যারা, তাদের উদ্দেশ্যে পিতৃ শরীরধারীরা অনেকে বহু খুঁজে বেড়াচ্ছেন, যেন জীবনের উদ্দেশ্যই সেগুলো। না না না, আমাকে খুঁজে বের করতে হবে সেইরূপ সাধন সঙ্গিনী দরকার, বা সেইরূপ সাধন সঙ্গী দরকার। খুঁজতে 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 30, 40, 50, 60, 65 পেরিয়ে গেছে। তাদের বলা হলে না, আসল তো উদ্দেশ্য সেই অন্তরের পরম আনন্দময় স্থিতিটি লাভ করা। আরে না 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 না, এটা বুঝবে না। এই যে ব্যাপারটা চলছে সব দিকে আর কি, এই বিষয়টাই হলো হেগেলদেই পেগেলদেই, মানে কিমভূত কিম আকার বলা যায়, কিমভূত কিম আকার, সব এলোমেলো আর কি, বিভিন্ন রকম। ওই কোনো এক কবিতায় হয়তো ছোটবেলায় আমরা পড়ে থাকবো, মনেও নেই ঠিকভাবে কিছুই, যে সমস্ত কিছুই ওখানে অন্যরকম, এই পৃথিবীর মতো নয় আর কি, উল্টো পাল্টা, বিভিন্ন রকম উল্টো পাল্টা, মানে আমরা যেটাকে ঠিক মনে করি তার সাপেক্ষে উল্টো পাল্টা। তো এই যে পুরো বিষয়টা চলছে, ধর্ম, আধ্যাত্মিকতা, ভাববাদ, বস্তুবাদ, প্রাচ্য, পাশ্চাত্য, আধুনিক বা অনাধুনিক, বা এনাদের দুস্তরের মাঝে মাধ্যমিক, এই দুটোর মাঝামাঝি, সেই হিসাবে মাধ্যমিকের, আবার এই দুটো স্তরে স্নাতক, স্নাতকোত্তর, তারপরে পরে তারও ঊর্ধ্বে। এই সব ব্যাপারগুলোর মধ্যে থেকে কি কমন পাওয়া যাচ্ছে? একদম পরিষ্কারভাবে বলতে গেলে বিষয়টা কি, আসলে আধ্যাত্মিকতা। যে মহাপুরুষদের নাম আমরা জানি, বারবারই করা হয়, আপনারা অনেক জানেন, শুনেছেন, পড়ছেন বা পড়েছেন, জানেন, তারা সবাই যে যে পথেরই পথিক হন, তাদের কি দেখা গেছে? এক কমন জিনিস কি, তারা নিজেরা ভেতরে তৃপ্তির এমন একটা জায়গার সন্ধান পেয়েছেন যেটি অপরিবর্তনীয়, ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, আবেগ
এবং বিশ্লেষণী ক্ষমতা বা বুদ্ধির ওপরে নির্ভর করে না সেই তৃপ্তির জায়গাটা। তার কারণে তাদের তৃপ্তিটা আনকন্ডিশনাল, অর্থাৎ শর্ত নিরপেক্ষ, কোনো শর্তের অধীন নয়। ব্যক্তিবস্তু, পরিস্থিতি, আবেগ বা বুদ্ধির ওপরে যদি নির্ভর করে, সেগুলো এদিক ওদিক সরে গেলেই সঙ্গে সঙ্গে তৃপ্তিটাও তো সরে যাবে, নষ্ট হবে। তাহলে সেই তৃপ্তিটা কোথায় পাওয়া যায়? সেই তৃপ্তিটা মন যে বাইরের দিকে ইন্দ্রিয়কে কেন্দ্র করে কোনো জায়গা থেকে তৃপ্ত হওয়ার চেষ্টা করছে, সেভাবে তো সেটা পাওয়া সম্ভব নয়, কেন বাইরের সমস্ত ব্যাপারগুলি পরিবর্তনশীল। তাহলে মন যেখান থেকে যাত্রা শুরু করছে প্রথম, ঠিক সেখানটাই যদি স্থিত হয় বা স্থিত হওয়ার কৌশলটা জানতে পারে, তাহলেই তো তৃপ্ত হতে পারবে। অর্থাৎ মনের যে স্টার্টিং পয়েন্ট, সম্ভাবনা যেখান থেকে আর কি শুরু হচ্ছে খোঁজ, যাবতীয় খোঁজের পর এসে আবার ওই জায়গাটাই দাঁড়ায়। ওই জায়গাটায় দাঁড়ালে মনের যেই মানে ডায়নামিক ব্যাপারটা, ক্রিয়াশীল ব্যাপারটা যেই স্থির হয়ে যায়, তখন মন তার গোড়া বা মূলে বিশ্রাম পায়। সেই মূলেরই নাম আত্মা, পরমাত্মা বা ভগবান বা পরম সত্য। তো মহাপুরুষদের ভেতরে কি হয়েছে ব্যাপারটা? এই বিশ্রামের জায়গাটায় তার মনটা সজাগতাপূর্বক, অর্থাৎ সজাগভাবে তাতে বিশ্রাম লাভ করার ফলে ভেতরটা শান্তিতে জুড়িয়ে গেছে। তার কারণ বাইরের দিক থেকে তো তৃপ্তি নেওয়ার চেষ্টা নেই। তৃপ্তি নেওয়ার চেষ্টা করতে গেলেই প্রতিযোগিতা, হানাহানি, হিংসাহিংসি, ভেতরটা ঝাঁঝরা হয়ে যাওয়া, না পেলে পেলে অহং বেড়ে গিয়ে একটা ফুলে যাওয়া বেলুনের মতো, আবার বিপরীত ধাক্কার কাঁটাতে হঠাৎ করে বেলুনটা পেটে যাওয়া। অর্থাৎ ভেতরের যে দয়নীয় পরিস্থিতিগুলো যেগুলো হয় আর কি। তো এই বিষয়ে আন্তরিকভাবে বিচার, অর্থাৎ বিশ্লেষণ করে বোঝা হয়েছে, বা কারো স্বাভাবিকভাবে বোঝা হয়েছে, বিভিন্ন কারণ হয়, সেই দিকে যাচ্ছি না। বোঝার পরে এগুলোর প্রতি বৈরাগ্য, এগুলোকে ব্যবহার করা নয় তা নয়, এগুলোকে পরিস্থিতি অনুযায়ী শরীর যেমন যেমন চলছে তার হিসাবে ব্যবহার করা, সংযতভাবে, মার্জিতভাবে, পরিমিতভাবে, কিন্তু শান্তির জন্য এগুলোর উপরে নির্ভর না করে ওই মূলেতে দাঁড়ানো। সেই কৌশলটা গুরুর কাছ থেকে জেনে তাতে ডুব দেওয়ার অভ্যাসের জন্য যার যতটা অভ্যাস দরকার, সেই হিসাবে ডুবটা যেমন যেমন হয়েছে তেমনভাবে ভেতরের সেই স্থায়ী শান্তিটা ভেতরকে জারিত করে ফেলেছে। জারিত করার ফলে তখন তাকে কেন্দ্র করে এই যে আলো এবং আনন্দের যে বিষয়টি, মানে বলার জন্য আলো আনন্দ নয়, মানে আসলেই আলো আনন্দের যে বিষয়টি, সেটি তখন এই জায়গা থেকে অন্যদের মধ্যে ছড়ানোর বিভিন্ন রাস্তা গেছে। মনে করুন কোনো একজন মহাত্মা সেই উপলব্ধি লাভ করেছেন, এবার উপলব্ধি লাভ করার পর দেখেছেন যে জগতের মানুষ দুঃখী, যেহেতু বাইরের দিক থেকে সুখ বা তৃপ্তি চাইছেন, তাদের জন্য এবার এদিকে আসার জন্য কোনো সিঁড়ি দিতে হবে। তখন পড়াশোনার একটা দিশা দিয়ে দিয়েছেন, যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে চলতে চলতে তাদের বুদ্ধি যেমন যেমন আরও স্বচ্ছ, উজ্জ্বল, পরিষ্কার হবে, তখন তাদের ভেতরে জেগে উঠবে যে এর মধ্যে স্থায়ী তৃপ্তি নেই, তাহলে আমাকে মূলে যেতে হবে। এটাই একটি দিশা দিয়েছেন। তার সাথে অন্ন সেবার বিভিন্ন দিক দিয়ে গেছে। কেউ হয়তো অন্য কিছু দিয়েছেন, কেউ হয়তো আরও অন্য কিছু দিয়েছেন। তো যে পথের পথিকই হন না কেন, যখনই মনটা তাতে প্রতিষ্ঠিত হয়েছে, তখনই তিনি যথার্থ তৃপ্তির খবর পেয়েছেন। তখন আর আবেগকে কেন্দ্র করে মনকে তৃপ্ত করতে হচ্ছে না। তখন আর কর্তা ভাবটি অন্যের প্রশংসা খাওয়ার জন্য ওত পেতে আছে,
এই অবস্থায় আর আটকে থাকতে হচ্ছে না। তার কারণ কর্তা ভাবটি নিজেই ডুবে হাবুডুবু, মানে হাবুডুবু খাচ্ছে যেন আর কি, অর্থাৎ সেই আনন্দে মগ্ন হয়ে থাকছে। এই আনন্দ, এই বিষয়টি বুঝবেন, এই আনন্দ কিন্তু হঠাৎ কীর্তনে বেশ কিছুক্ষণ নেচে বেড়ালাম, বা জ্ঞানের কোনো সূক্ষ্ম বিশ্লেষণের দ্বারা মনের কোনো গিট খুলে গিয়ে হঠাৎ একটা শান্তির ছোঁয়া পেলাম, বা যোগের দ্বারা মন একাগ্র হয়ে গিয়ে বায়ু প্রায় স্থির হয়ে গিয়ে বা কিছু সময়ের জন্য স্থির হয়ে গিয়ে ভেতরে একটা স্থির শান্তির সন্ধান পেলাম, বা কর্মযোগের দ্বারা কর্মযোগের ফল সমর্পণ করতে করতে মনটা এমন জায়গায় চলে গেছে প্রায় কিছু সময় কামনা নেই, তখন ভেতরে একটা অনাবিল আনন্দের ছোঁয়া পেলাম, বা দেহতত্ত্ব সাধনের মধ্যে দিয়ে চলতে 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 শক্তি ধারণ হয়ে উপরে উঠতে 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 তার স্পন্দনের সাথে মনটা মিলিয়ে যখন প্রায় মানে ধীর সমীর চলে গিয়েছে, ধীর সমীর মানে যেখানে ধীর, খুব ধীর হয়ে গেছে শ্বাস, বা প্রায় থেমে গেছে, বা আসলেই থেমে গেছে, সেই জায়গায় গিয়ে ভেতরে সেই মানে অব্যক্ত আনন্দের একটা ছোঁয়া পেয়ে গেলাম। এগুলো নয়, এগুলো নিঃসন্দেহে ঐন্দ্রিক বা ইন্দ্রিয় জগৎ থেকে অতীন্দ্রিয় জগতে যাওয়ার হাতছানি, প্রত্যক্ষ। কিন্তু এগুলোকে পিছনে রেখে আরো এগিয়ে যেতে হয়, যেখানে এই মন ওই অনাবৃতভাবে থাকতে পারে, তখনই শর্ত নিরপেক্ষ শান্তি বা আনন্দটি পাওয়া যায় ভেতরে। আর এইটি পাওয়া গেলেই তখন স্বাভাবিক স্বভাব হলো এইটি অন্যদের মধ্যে উজাড় করে দেওয়ার একটা পবিত্র নির্মল ভাব থেকে ইচ্ছাটি জেগে ওঠে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো আবার বিভিন্ন মনে বিভিন্ন রকমভাবে ছাপ ফেলতে পারে। কেউ কেউ জেনে বা না জেনে এগুলোকে অনুকরণও করতে পারেন, নকলও করতে পারেন, সবসময় খারাপভাবে নয়, নিজের অজান্তেই হয়তো ভালোভাবে এত বেশি প্রভাবিত হয়ে গেলেন এগুলো নকল হচ্ছে, ভাবনা চিন্তার মধ্যে, কথাবার্তার মধ্যে, বর্ণনার মধ্যে বা বলার মধ্যে, তাহলে কিন্তু আবার সেই কাগজের ফুল হয়ে যাবে। এটার আবার আরেকটা নকল। তো নকল মানেই তো ভেতরের ওই তারে তারে লাগা ব্যাপারটা নয়। যদি এটার ভেতরে তারে তারে লেগে গিয়ে আলো জ্বলে থাকে এবং আলোর ফলে স্বাভাবিক তৃপ্তি নেমে এসে থাকে, তাহলে সেই যে ভেতরের ওয়্যারিংটা কিভাবে করা যায়, বা সার্কিট বোর্ডটাকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায়, বা ভেতরের সেই সমস্ত বিষয়গুলোকে কিভাবে সুন্দরভাবে কোনটা বাদ দেওয়ার, কোনটাকে সুন্দরভাবে সাজানোর করা যায়, সেইটা করা। এই যে বলছে মানুষ দেহধারী, এটাকে নকল করে লাভ নেই, কেননা এটা কিছু আগে একরকম, আবার এখন একরকম, আবার কিছু বছর পর বা একটা সময় পর পুরনো হতে হতে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এবার এই যে শরীরটা দ্বারা যে শব্দগুলো বলে যেদিকে ইশারা দেওয়া হচ্ছে, সেই ইশারার জায়গাটা ধরে কেউ কোনো একটি প্রণালীতে লেগে যাওয়া, প্রণালীতে লাগাটা যদি ঠিক ঠিক হয়, অহংকারের দ্বারা করে কোনো পথভ্রষ্ট না হওয়া, বা ভেবে নেওয়ার দ্বারা কোনো রকমভাবে পথভ্রষ্ট না হওয়া, বা প্রমাদে ফেসে গিয়ে কোনো রকমভাবে পথভ্রষ্ট না হওয়া, যদি এগুলো থেকে বেঁচে এগিয়ে যাওয়া যায় ঠিক ঠিক, তখন তো স্বাভাবিকভাবেই আলোটি জ্বলে উঠবে। অর্থাৎ যে আলোটি আছে তার উপর থেকে আবরণ সরে যাবে। আবরণ সরে গেলেই ওই যে রকম আনন্দের এক একটা স্পার্কিং বা ফ্ল্যাশের কথা বলা হলো, সেইগুলো ছুঁয়ে ছুঁয়ে ওই এগুলো থেকেও এর যে মূল সোর্স, উৎসে তখন ডুবে হাবুডুবু খাওয়া হবে, বা উৎসের সঙ্গে একাকার হয়ে যাওয়া হবে, বা উৎসই যথার্থ এই যে বক্তব্য রাখছেন যিনি ব্যক্তিত্ব বা যারা শুনছেন তারা সবাই সেই উৎসেরই বিভিন্ন রূপ, এইটি অনুভূতিতে আসবে। যদি এটি হয়
তাহলে কে কোথায় কোন স্তর থেকে কিভাবে কোন জিনিস বলছেন সেই বিষয়গুলো স্বাভাবিকভাবে ধরা পড়বে বিনা চেষ্টায়। তার কারণ এই সবগুলোর পেছনে যে স্বাভাবিক পরম চৈতন্য, সেই জায়গাটা থেকেই তো আনন্দের ধারা মনে স্বাভাবিকভাবেই নেমে আসবে। কাজেই বহু কথা হয়ে গেল, হয়তো ভিডিও একঘেয়ে লাগতে পারে, কিন্তু যারা খোঁজি বা অনুসন্ধানী আমি মনে করি তারা এর মধ্যে থেকেও সার জিনিস অবশ্যই নেবেন। কি আর করব, ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কথা এদিকেই চলে আসে আর কি। কাজেই এগুলো যদি আমার ভুল হয় বলে মনে হয় তাহলে আমি সবার কাছে সত্যিই মাপ চাইছি। আর যদি সত্যি সত্যি কিছু গ্রহণ করে কোনো উপকার হয় তাহলে যথার্থই তৃপ্তি লাভ হয় মনে, এই কর্মের সাপেক্ষে আর কি। আমার আন্তরিক প্রণাম নেবেন আপনার সবাই।